দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। বিএনপির প্রতি আর আস্থা রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কয়েকদিন আগেই বিএনপির প্রেস উইং থেকে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে 2 মাসেই সরকারের প্রতি আস্থা ফিরে এসেছে জনগণের। এই যে আস্থা অনাস্থার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খোঁজা পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রাজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন চিন্তক ও জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। স্বাগতম আপনাকে। আমি প্রথমে রনি ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন প্রথম অধিবেশনের সমাপনী দিনের যে বক্তব্য, সেই বক্তব্যে অনেকগুলো বিষয় উনি এনেছেন। এর মধ্যে আর্থিক খাতে বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে, সংস্কার, গণভোটের রায় বাতিল, এই প্রসঙ্গগুলো ইনি টেনে বলেছেন যে বিএনপি সরকারের প্রতি আর আস্থা রাখতে পারছেন না। আপনার কি মনে হয় এখনই আস্থা অনাস্থার প্রশ্ন আসছে? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি ওই দিন অধিবেশনে ছিলাম, আমি বক্তব্য তারপরে পুরো বক্তব্য শুনেছি, এবং বিরোধী দল আস্থা রাখতে পারবে না এটা স্বাভাবিক, কিন্তু সরকার তো বিরোধী দলের ভোটে নির্বাচিত হয়নি, সরকার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে। সরকার দেখবে জনগণ আস্থা রাখতে পারছে কিনা, এটা হলো সরকারের বিষয়। বিরোধী দলও যদি সরকারি দলের উপর আস্থা রেখে বসে থাকে তাহলে বিরোধী দল রাজনীতি করবে কোথায়? হ্যাঁ, উনি যে ইস্যুগুলো বলছেন, সংস্কার প্রস্তাব, এগুলো নিয়ে আমরা বহু আলোচনা করছি, ফারুক ভাইয়ের সাথে বহু ডিবেট করছি, আরও অন্যান্য জায়গায় ডিবেট করছি। সংস্কার সবাই চায়, সরকারি দলও চায়, বিরোধী দলও চায়। প্রশ্ন হচ্ছে প্রক্রিয়া নিয়ে। এটা কিন্তু প্রাইম মিনিস্টার ভাই ওনার বক্তৃতায় বলেছেন যে সরকারি দল যদি ব্যর্থ হয় এই ব্যর্থতা বাংলাদেশের, আবার বিরোধী দলও যদি ব্যর্থ হয় এই ব্যর্থতারাও কালেকটিভ হবে। ফলে আগের আমলের মতো করলে হবে না, দেশের স্বার্থে সফলতার জায়গাটা কম্বাইন্ড একসাথে হইতে হবে আমাদের সফল। সেক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে সবাই আগ্রহী, তাহলে প্রশ্ন হচ্ছে কোথায়? আপত্তি হচ্ছে প্রক্রিয়া নিয়ে। এখন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হচ্ছে কেন? কারণ আপনার রাজনৈতিক দর্শন ভিন্ন ভিন্ন। জামাত একভাবে রাজনীতি চিন্তা করে, বিএনপি আরেকভাবে চিন্তা করে। বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক, এটাকে বলে ফর্মালিজম, একটা কনস্ট্রাকটিভ পলিটিক্সে বিশ্বাস করে। হ্যাঁ, পলিটিক্স ইন কনস্ট্রাকটিভিজম। এবং সেই কনস্ট্রাকটিভ পলিটিক্সের মধ্যে আপনার তাকে অ্যানার্কি করলে হয় না, তাকে বিপ্লবী আচরণ করলে হয় না। হ্যাঁ, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার ধারাবাহিকতা নির্বাচন এবং বিএনপি সরকার গঠিত হয়েছে, কিন্তু বিএনপি কোনো বিপ্লবী সরকার না। জনগণের ভোটে নির্বাচিত একটা নিয়মতান্ত্রিক, একটা সাংবিধানিক ধারাবাহিকতার সরকার। সাংবিধান কিন্তু স্থগিত নেই। সাংবিধান স্থগিত হলে কি হয়? সেটা জরুরি অবস্থা। এই হাসিনা পালানোর পরে বাংলাদেশে একদিনের জন্য জরুরি অবস্থা ছিল না। তার মানে আমরা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আসছি। ফলে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকলে পরে আপনার সংস্কারটাও হইতে হবে একটা আইনানুগভাবে লেজিট এবং এথিক্যালি কারেক্ট হইতে হবে। লিগ্যাল, লেজিট অ্যান্ড এথিক্যালি কারেক্ট হতে হবে। সেটা হইতে গেলে যে প্রক্রিয়াটা হইতে হবে সেটা হলো জুলাই সনদ, যেটা আমরা স্বাক্ষর করেছি টিপটিপ বৃষ্টিতে দক্ষিণ প্লাজায়, সেই আলোকে হইতে হবে। আর ওনারা মনে করছেন যে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করেছেন সেই আলোকে হইতে হবে। এই ডিবেট আমি বহুবার করছি। এবং নির্বাচিত পার্লামেন্ট ফাংশন করবে কিভাবে? এই যে সাংবিধানিক যে ধারাবাহিকতা, এই যে পদ্ধতিগত কনস্ট্রাকটিভিজম, এই আলোক, এই জায়গায় পার্থক্যটা হচ্ছে। হ্যাঁ, এবার আসেন ট্রাস্টের কথা। হ্যাঁ, ট্রাস্ট ভেরি ইম্পর্টেন্ট। একটা পলিটিক্যাল পার্টির মূলধন কি? মূলধন হলো ট্রাস্ট। সেই ট্রাস্ট যদি উঠে যায় তাহলে গণঅভ্যুত্থানের রূপ নেয়, গণবিস্ফোরণের রূপ নেয়। দেখেন, টমাস পিকেটির একটা বিখ্যাত বই আছে আপনার, ক্যাপিটালিজম অ্যান্ড ইডিওলজি। সেখানে প্রথম দিকে বলতেছে সমাজে যে বৈষম্য আমরা বলি, বৈষম্য থাকে, তারপরেও মানুষ মাইনা নেয়। মানুষ মাইনা নিয়ে যে থাকে, এর কারণটা হলো বৈষম্যের ব্যাপারেও একটা সম্মতি থাকে। এই যে সাধারণ মানুষ কষ্ট করে, রিক্সা চালক, শ্রমিক, এরা যে এত কষ্ট করে, আরেকজন যে ধুম করে পাজারো গাড়ি দিয়ে চলে যায়, ও মাইনা নেই। এটা যদি মাইনা না নিত তাহলে বিপ্লব বিদ্রোহ করতো, সশস্ত্র সংঘ। তার মানে এই বৈষম্যর ব্যাপারেও একটা সম্মতি উৎপাদন করা হয়। তার মানে আপনি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো দল বা যে কোনো দলকে যখন মানুষ ক্ষমতায় আনে ভোট দিয়ে, সেক্ষেত্রে যে ইস্যুটা কাজ করে সেটা হলো ট্রাস্ট। সেই ট্রাস্টটা তৈরি করে নিতে হয়। এখন সেই ট্রাস্ট তৈরি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঘাটতি আছে। গত 18 বছর যে
অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যেতে হলো, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো ফারুক ভাইরা সহ এই যে এত আন্দোলন করলো, বাংলাদেশের মানুষ যে নেমে আসলো না, কেন আসলো না? ট্রাস্টের ঘাটতি ছিল, উভয় সমস্ত দলের প্রতি ছিল। মানুষ কিন্তু সাফার করতেছে। আচ্ছা, এই ট্রাস্টের, হ্যাঁ, এটা আমি শেষ করি, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই ট্রাস্টটা ফেরত আসলো কখন? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যখন নির্দলীয় ব্যানারে এবং সর্বদলীয় ব্যানারে সাধারণ ছাত্র জনতা মিল্লা গণঅভ্যুত্থান, না এইভাবে গুলি করে মানুষ মারা যাবে না, অন্যায়। ও হয়তো বিসিএস চাকরির দরকার নেই, ব্র্যাকেট ছেলেটা নাম ছিল যে, সে নাম ছিল কেন? সলিডারিটি নেই, এটাই আপনার অর্জন। ট্রাস্ট ফেরত আসছে, দেশের ওনারশিপ ফেরত আসছে, এবং সেই ওনারশিপ ফেরত আসার একটা লিগ্যাল প্রক্রিয়া হলো নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্টের সাথে জনগণের একটা কন্ট্যাক্ট আছে, সোশ্যাল কন্ট্যাক্ট। এই জায়গাটা যদি গভর্নমেন্টের সাথে জনগণের যে আস্থার জায়গাটা যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেছেন যে যদি নির্বাচন সঠিক সময় না দেয়, সেজন্য একটি সমঝোতার মাধ্যমে স্বাক্ষর করে নির্বাচনে আসা হয়েছে। এটি মানে তাদের ধারণা থেকে তখন মানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো, এখন ওই জায়গা থেকে সরে আসা, এটিতে আস্থার সংকট তৈরি হয় কিনা, পরবর্তীতে জনগণ ভাবতে পারে কিনা যে এই বিএনপি আবার অন্য কিছু ভেবে করছে? সেই আস্থাটা কি? সেই আস্থাটা সালাউদ্দিন সাহেব যেটা বলছেন সেটা হলো রাজনৈতিক সমঝোতা, কাদের সাথে? তৎকালীন সরকার এবং রাজনৈতিক দল, সেটা একটা লেয়ারের আলাপ। আর আমি কথা বলছি কি বিএনপির সাথে জনগণের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের দলিল কি? প্রথমে তারা 31 দফা দিয়ে নামলো, তারপরে তারা তাদের যে নির্বাচন ইস্তেহার এটা দিয়ে নামলো। ফলে জনগণ তাকে মূল্যায়ন করবে। সে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গণভোটের জন্য তো জনগণের সঙ্গেই তারা করেছে, জনগণকে তারা খবর দিতে বলেছে জুলাই সনদের জন্য। কোন জুলাই সনদ? যেটা তারা স্বাক্ষর করেছে। তারা তো এখনো বলছে গণভোটের জন্য। হ্যাঁ, গণভোট। কিসের গণভোট? সংস্কারের জন্য। আচ্ছা, সে কোন সংস্কার? জুলাই সনদের জন্য যেটা স্বাক্ষর করে, যেটা উল্লেখ করা আছে সেটা। ফলে এই জন্য অন্তর্বর্তী সরকার যে গণভোটের আয়োজন করেছে সেটিই তো। অন্তর্বর্তী কিসের জন্য গণভোটের আয়োজন করেছে? সেটা কিসের? সংস্কারের জন্য। সংস্কার তো আমি স্বাক্ষর করে যেটা, ওটার জন্য আবুট তো আমি চাবো, কারণ আমি তো সংস্কারের পক্ষে। তো প্রতারণাটা হইল এখন এসে, এবং আমি যেটা বাস্তবায়ন কোথায় অস্বীকার করা হচ্ছে? যে গণভোট অধ্যাদেশ, যে অধ্যাদেশ তো আমি মানবো না। পার্লামেন্ট কি অধ্যাদেশ মানে নাকি? আচ্ছা, পার্লামেন্ট অধ্যাদেশ মানে কি? এই যে এই জায়গাগুলো আমি পাই পাই করে বোঝানোর চেষ্টা করতেছি যে এত বছর ধরে অধ্যাদেশ মানে খণ্ডকালীন আইন। একটা খণ্ডকালীন আইন তো একটা নির্বাচিত পার্লামেন্ট মানতে বাধ্য না। অনেকগুলো মেনেছে তো, যেগুলো 93টা। হ্যাঁ, যেগুলো সাংবিধানিক ধারাবাহিকতা এবং রাষ্ট্রের বেসিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করবে না, এবং বিগত আমল যেগুলো এক্সারসাইজ হয়ে গেছে এগুলো মানতে হবে, এবং না মানলে ওগুলো এক্সিকিউট হয়ে গেছে। যেমন গণভোট আপনি মানেন বা না মানেন, অধ্যাদেশ পাস করেন না মানেন, হয়ে গেছে, ওটা হয়ে গেছে, কিছু করেন। এগুলো নিয়মের ব্যাপার। ফলে শেষ করি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, যেটা হলো এই অধ্যাদেশে আস্থা যাদের আছে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আন্ডারমাইন করে। অধ্যাদেশ কোনো পার্মানেন্ট আইন না। আইন হলো যেটা পার্লামেন্টের মধ্য দিয়ে আসবে গণতান্ত্রিক রাষ্ট্রে, সেটাকে আইন ধরা হয় নির্বাচিত সংসদের ক্ষেত্রে। এবার নির্বাচিত সংসদ যেই 16টা জিনিস তারা রহিতকরণ করছে, যেখানে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিএনপি তো এই যে গুম, তারপরে এগুলো, তারপরে আপনার কি বলে মানবাধিকার কমিশন, এগুলো তো বাদ দিয়ে দিছে। এই আইনগুলো পরিবর্তন করার সাথে সংবিধান সংস্কার পরিষদের সম্পর্ক আছে। সংবিধান সংস্কার পরিষদের জন্য প্রস্তাব ওঠায় নাই, আলোচনা শুরু হয়নি, আলোচনা শুরু হবে, এবং যথাসময়ে এই সংস্কারগুলো বিএনপির দ্বারা হইতেই হবে, গেলেও তার অঙ্গীকারের অংশ। এবার এখানে একটা পয়েন্ট বলি, পরে একটু কম বলবো, সেটা হলো যে ট্রাস্টে এবার আসেন। ট্রাস্ট এটা আবার পরে শুনি আমরা, না এটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে এখন এই ট্রাস্টটা যাতে ভেঙে ফেলা যায়, এই জন্য একটা ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস এবং একটা ন্যারেটিভ পলিটিক্স তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো তার জনগণের সাথে যে কমিটমেন্ট থ্রু দা আপনার এই যে ইস্তেহার, সেটার আলোকে জনগণের লাইফকে প্রকৃত অর্থে উপকারিতা, প্রকৃত অর্থে কৃষককে ফ্যাসিলিটেট করা, প্রকৃত অর্থে শ্রমিকের জীবনকে উন্নত করা, প্রকৃত অর্থেই নিরীহ সাধারণ প্রান্তিক নারীর ভাগ্য উন্নয়ন, এটাই সংস্কার। জি, ধন্যবাদ আপনাকে। ফারুক হাসান, যেমন রেজাউল করিম রনি বলছিলেন যে তাদের যে প্রতিশ্রুতি, মানে বিএনপির বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কিন্তু আসলেই অনেকটা এগিয়েছে। ফ্যামিলি কার্ড বলি, কৃষি কার্ড বলি, কৃষকের ভাগ্য উন্নয়নে তারা কাজ করছে, সেগুলো দৃশ্যত। তারপরেও কেন বিরোধী দলের চিফ হুইপের এমন বক্তব্য যে আস্থা রাখতে পারছেন না? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক রনি ভাই এবং মোহনা টিভির সম্মানিত দর্শক সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, আস্থা এবং অনাস্থার যে রাজনীতি, এই রাজনীতি অতীতেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। রাজনীতির ভিতরে আস্থা থাকবে, আবার অনাস্থাও থাকবে। আস্থা থাকলে জনগণ স্যালুট জানাবে, অনাস্থা থাকলে রাজপথে আন্দোলন গড়ে উঠবে। এই গণ আন্দোলন থেকে বিপ্লব, গণবিক্ষোভ, গণ অভ্যুত্থান, অনেক কিছুই হবে। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
তো যাই হোক, এখন আসলে আমাদের এই যে ধরেন যে অধ্যাদেশ বা সরকারের যে প্রতিশ্রুতি সেগুলো বাস্তবায়ন, এগুলো অনেক কথা। সরকার তার দেওয়া যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি এগুলো যে একবারেই বাস্তবায়ন করছে না তাও কিন্তু নয়, বাস্তবায়ন করছে। আবার সবই করছে এটাও কিন্তু সঠিক নয়। এখন প্রশ্ন হচ্ছে সময় কি এসেছে? সরকার মাত্র 2 মাস না হলো। আসবো, সরকার আসলে তার কোন কোন প্রতিশ্রুতি বা অঙ্গীকারগুলো বাস্তবায়ন করছে আর কোনগুলো করছে না, দ্যাট ইজ দ্য মেজর কোয়েশ্চেন। এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন ভাই। এই যে দেখেন না, সরকার অনেক সময় বলার চেষ্টা করে যে ইন্টারিম সরকার 133টা অর্ডিন্যান্স জারি করে গেছিলেন, তার মধ্যে আমরা মোর দ্যান 100 মানে 100টা অধ্যাদেশ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। মানে বড় একটা অংশ কিন্তু তারা বাস্তবায়ন করেছে, অল্প কয়েকটি অধ্যাদেশ তারা রেটিফাই করে নেয় পার্লামেন্টে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আরে বিএনপি সরকার তো অনেকগুলো বাস্তবায়ন করলো, তাহলে আপনাদের এই 2-4টা নিয়ে এত আপত্তিটা কোথায়? হ্যাঁ, আপত্তি আছে। কারণ আপনি খেয়াল করবেন যে 100টির অধিক অধ্যাদেশ পার্লামেন্টে রেটিফাই হয়েছে, ওই মোর দেন 100কে যদি একটা পাল্লায় রাখেন না, আর যেগুলো রেটিফাই হয় নাই তার মধ্যে একটাকে যদি একটা পাল্লায় রাখেন, ওই যেটা হয় নাই ওটার পাল্লাটা ভারী হবে। এটা এতটাই পাওয়ারফুল, এতটাই জনগুরুত্বপূর্ণ, এতটাই জনগণের কাছে মানে ইম্পর্ট্যান্ট। আপনাকে ইম্পর্টেন্স দেখতে হবে আগে। এই যে আমরা কথা বলি না যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা সব সরকারই বলে, বিএনপি তো আরো বেশি জোর দিয়ে বলছে। তবে এটাও মাথায় রাখতে হবে, পৃথিবীর কোনো দেশে কোনো কালে কোথাও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলে কোনো অবস্থান নেই। হ্যাঁ, আপনি কারাপশনটাকে কমিয়ে আনতে পারবেন, নট জিরো, কোথাও নেই। আপনি একটা সিঙ্গেল কান্ট্রি দেখান যে ওই দেশে দুর্নীতি 0%, না, পারবেন না দেখাতে। 5%, 2%, 3% কমাতে হবে। তারপর কিন্তু আমরা বলি, কেন বলি? ওই যে পাবলিককে খাওয়ানোর জন্য। এখন দেখেন, আমি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু করাপশন যাতে একটা ব্যক্তি না করে তার যে ফরমেশন, কাঠামো, ফাউন্ডেশন দরকার, ওই জিনিসটা আমি চাচ্ছি না। এই জন্য এটা কি বিএনপি বলেছে? এই যে এন্টি কারাপশন যে অর্ডিন্যান্স, মানে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছিল, এবং এটা অনেক গবেষণা পর্যালোচনা পক্ষ থেকে কিন্তু বলেছে যে আরো শক্তিশালী করে আইনটি পাস করা হবে। আরো শক্তিশালী তারা কি করবে এটা তো বুঝতে পারছি, সেটা সময় বলে দেবে। তো এখন যেহেতু তারা এরকম একটি জনগুরুত্বপূর্ণ আলোচনা পর্যালোচনা করে যেটি রেটিফাই হয়েছে, কি বলে মানে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটিকে তারা রেটিফাই করে নাই। দ্যাট মিনস জনগণের কাছে মেসেজ যাচ্ছে যে আসলে বিএনপিকে আদৌ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বা করেছে। প্রশ্নটা কিন্তু এখানে। এই যে আপনি আরেকটা কথা বলেন না, সরকারের বয়স কত? সবে মাত্র 2 মাস। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের বয়স একটা শিশুর মতো, 2 মাস বয়সে আমরা একটা শিশু। একটা শিশুর কাছ থেকে কতটুকু প্রত্যাশা থাকতে পারে? দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, উনি ঠিক বলেছেন। একটা বাচ্চার কাছে আমাদের যেমন প্রত্যাশা খুব একটা থাকে না, ঠিক একইভাবে 2 মাস বয়সী একটা সরকারের কাছে আমাদের খুব একটা প্রত্যাশা থাকে না যে 2 মাসের মধ্যে সরকার অনেক সমস্যার সমাধান করে ফেলবে, সরকার সব প্রবলেম সলভ করে ফেলবে। এটা আমরাও যেমন বিশ্বাস করি না, প্রত্যাশা করি না, জনগণও করে না, বিকজ দ্যাট ইজ দ্য রিয়েলিটি, বাস্তবতা। এখন তাহলে প্রবলেমটা কোথায়? কেন জনগণের অনাস্থা কিংবা জনগণের সরকারের প্রতি ক্ষোভ, যেটাই বলেন না কেন, ডে বাই ডে বাড়ছে? কেন বাড়ছে? বাড়ছে ওই কারণে যে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন যে আমাদের পর্যাপ্ত তেলের মজুদ আছে, আরেক মিনিস্টার দাঁড়িয়ে তিনি বললেন আমাদের 3 মাসের মজুদ আছে। একই টাইমে ধরেন আমার পার্লামেন্টের পাশেই পেট্রোল পাম্প, সেখানে আমার ঘন্টার পরে ঘন্টা মানুষ দাঁড়িয়ে, গাড়ির লাইন, পেট্রোল পাচ্ছে না। তিনি কিন্তু ওই বক্তব্য দেখছেন যে আমার মিনিস্টার সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ভালো আছি, তেল যথেষ্ট আছে, কিন্তু আমি 6 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পেট্রোল পাচ্ছি না, গালি দেয়। আমি বলি এই জায়গায় কিন্তু মন্ত্রীর বক্তব্য শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় সত্য বিবেচিত হয়েছে, কারণ মন্ত্রী বলেছেন পর্যাপ্ত মজুদ রয়েছে, এই ক্রাইসিস তৈরি করা হয়েছে, এটি মানে ক্রিয়েট করা কৃত্রিমভাবে, এবং শেষ পর্যন্ত সেটাই দেখা গেল দাম বাড়ার পরে লাইন নেই। এখন এখানে আমাদের প্রশ্নটা যে উনারা যে অসাধু সিন্ডিকেটের কথা বলছেন, যে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে, এই সিন্ডিকেট কারা? আমি ওই প্রশ্নে গেলামই না। ধরে নিলাম এই সিন্ডিকেট যদি বিরোধী দলীয় লোকদের হয়ে থাকে, তাহলে সরকারের দায়িত্ব ছিল এই সিন্ডিকেটে পাকড়াও করা। দ্বিতীয়ত, সিন্ডিকেট যদি এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে তারা সরকারেরও বাইরে, মানে সরকারের যে পাওয়ার, যে ক্ষমতা, যে নিয়ন্ত্রণ, এর বাইরে তাহলে এখানে সরকারের দায়িত্ব পালন করার মানে হয় না ভাই। মানে আপনি পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, স্টিয়ারিং আপনার হাতে, এখন আপনার চাইতে যদি আপনার ওই সাপোর্টার, হেল্পার বা হোয়াট এভার তারা যদি বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে আপনার তো স্টিয়ারিং এ থাকার কোনো মানে হয় না। এটা বুঝতে হবে আপনার। আমি ধরে নিলাম সরকারের কথা সঠিক, ট্রু, কিন্তু ওই জায়গাতে একটা প্রশ্নবিদ্ধ অবস্থা তৈরি। এবার আসবো একবার সংক্ষেপে, এই যে তাহলে কেন এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে? জনগণের মধ্যে ক্ষোভ, ট্রান্সপারেন্সির অভাব, ট্রাস্টের অভাব, যেটা আমার রনি ভাই কিছুক্ষণ আগে অলরেডি ব্যাখ্যা করেছেন যে ট্রাস্ট আমাদের রাজনীতির মধ্যে এখন নেই।
আমরা রাজনীতিবিদ যারা, পলিটিশিয়ান যারা, আমরা মনে করি জনগণকে আমরা যা বুঝাবো তাই বুঝবি, জনগণের চোখে ধুলা দিয়ে আমি যা তাকে খাওয়াবো তাই খাবে। নো, ওই রাজনীতি এখন আর নেই। আপনাকে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে ভাই। আপনি যদি আপনার পলিটিক্যাল যে স্পিচ, পলিটিক্যাল যে আপনার এক্সপ্লানেশন, এই পলিটিক্যাল স্পিচের মধ্যে আপনি যদি ট্রান্সপারেন্সি রাখতে না পারেন, ট্রান্সপারেন্ট হতে না পারেন, তাহলে জনগণ আপনাকে গালি দেবে। আপনি যদি মনে করে থাকেন হাসিনার 16 বছর 17 বছর যা বলেছে তার নেতাকর্মীরা কি বলেছে, ইয়েস জি ম্যাডাম, জি আপা, বিগত ফ্যাসিবাদের আমরা এটাই দেখেছি যে প্রধানমন্ত্রী তৎকালীন তিনি যদি বলতেন আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, ওনার প্রত্যেকটা নেতাকর্মী এক বাক্যে বলতো জি আপা, এটাই সঠিক, কালকে পশ্চিম দিকে সূর্য উঠবে। কিন্তু আপনি 5ই আগস্টের পরে আজকে যদি জনগণকে বলেন, আপনার নেতাকর্মীদের বলেন যে কালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, আপনার নেতাকর্মী এটা মানবে না। তারা সঠিকটা জানে এবং তারা বুঝে যে না, সূর্য পূর্ব দিকে উঠবে। এই জন্যই বলছি যে আপনাকে এখন ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার অ্যাকচুয়াল যে প্রবলেম, আপনার অ্যাকচুয়াল যে সিনারি, এই সিনারিটা জনগণের সামনে থ্রো করতে হবে, তাহলে কিন্তু জনগণ আপনার উপরে আস্থা ফিরে আসবে। রেজাউল করিম রনি, ফারুক হাসান যে প্রশ্নটি রেখেছেন যে এই যে সংকট তৈরি হয়েছে বা সিন্ডিকেট, এই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি শেষ পর্যন্ত। সরকার কিন্তু অনেক অ্যারেস্ট করেছে, আপনি দেখেছেন যে লক্ষ লক্ষ লিটার তেল আপনার জব্দ করেছে, কিন্তু জরিমানা করা হয়েছে, তারপরে হলো প্রচুর জেল হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু সরকার অসহায় আত্মসমর্পণ করে তেলের দাম বাড়াতে হয়েছে। তেলের দাম বাড়ানোর পরেও সাউথ এশিয়াতে বাংলাদেশে সবচেয়ে কম। এখন অনেক সময় এই সিন্ডিকেশন গুলো দেখেন সর্বদলীয় সিন্ডিকেশন, আগে থেকে যদি মজুদ থাকে তাহলে তো কম আর বেশি না, বাড়ানোরই কথা না। বাংলাদেশের মজুদের ব্যাপারটা, বাংলাদেশের ইকোনমি পৃথিবীতে মানে আমাদের ইতিহাসে কখনোই এরকম জায়গায় যায়নি যে আমরা প্রচুর মজুদ রাখতে পারি। এটা সবসময় 2-2.5 মাসের মজুদ থাকে, সবসময়ই থাকে, এর বেশি থাকে না। সো সরকার যেটা বলছে সে সরকার ম্যানেজমেন্টে ফেল করছে, এটা তো সত্য। আচ্ছা, এটা সরকার স্বীকার করছে, প্রধানমন্ত্রী তো সরি বলছে। এখন এখানে আমি যেটা বলবো যে হ্যাঁ, ট্রাস্ট নষ্ট হয় ট্রান্সপারেন্সির অভাবে। সরকারের ট্রান্সপারেন্সি ছিল, এই জন্য সরকার সরি বলছে। এই জন্য সরকার বলছে হ্যাঁ, আমাদের মজুদের ঘাটতি নাই, কিন্তু ঘাটতি হচ্ছে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। সেই কৃত্রিমভাবে সংকট তৈরি করার ক্ষেত্রে সরকার আপনার এই যে ফুয়েল পাসের ব্যবস্থা করেছে, তারপরে হলো আপনার অভিযান অ্যাক্টিভেট করেছে, সেখানে প্রচুর পরিমাণে ধরা পড়েছে, লাইনও লম্বা হয়েছে। কোনো কোনো জায়গায় নিয়ন্ত্রণ করা গেছে, বেশিরভাগ জায়গায় নিয়ন্ত্রণ করা যায়নি, জনগণ সাফার করেছে, তার জন্য সরি বলা হয়েছে। একটা সরকার সরি বলে কখন? যখন তার মধ্যে ট্রান্সপারেন্সি এনশিওর করার অবস্থা থাকে। হ্যাঁ, কিন্তু তারপরেও জনগণ সাফার করেছে, আমাদের বিকল্প জ্বালানির দিকে যেতে হবে। এটা একটা গ্লোবাল ক্রাইসিস, এটাকে একটা অপরচুনিটিতে রূপান্তর করার ব্যাপারে আলাপ আলোচনা উঠছে। সরকারি দল বিরোধী দল যৌথভাবে একটা কমিটি করা হয়েছে, এটা নিয়ে লং টার্ম একটা পলিসি আমাদের দরকার। এই সংকট আমি মনে করি আমাদের জাতির জন্য একটা শিক্ষণীয় লেসন হতে পারে। আমি একটা অন্য জায়গায় আলোচনা করতে চাই। আমি একটা বই পড়েছিলাম ট্রাস্ট, ফ্রান্সিস ফুকুয়েমার, সেটা খুব গুরুত্বপূর্ণ। ট্রাস্ট জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা বায়বীয়। ধরেন আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু এই জিনিসটা প্র্যাকটিক্যাল না, এই জিনিসটা ধারণা আমার। কিন্তু বিশ্বাসে এই ধারণাটা তৈরি হয় আপনার কতগুলো ব্যবহারিক ধারাবাহিক আচরণের কারণে। মানে খোদ ট্রাস্ট জিনিসটা কিন্তু আপনি ধৈর্য দেখাইতে পারবেন না, এই যে এই কাপের মতো না, এটা একটা বায়বীয় জিনিস ট্রাস্ট। কিন্তু এই বায়বীয় জিনিসটা তৈরি হয় একটা প্র্যাকটিক্যাল ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে, অ্যাক্টিভিটির মধ্য দিয়ে। এই ট্রাস্টটা আমি হুট করে ফারুক ভাইকে ট্রাস্ট করবো না এখানে বসার সাথে সাথে। এই জন্য আমরা অপরিচিত, অবাঙালি, অন্য দেখলে ধরে নেই যে ও আমার জন্য ক্ষতিকর হবে, ও আমার, এটা ন্যাচারাল মানুষের ইনস্টিংক্ট এটা, কারণ ও জানে না তাকে ট্রাস্ট করতে পারে না। ট্রাস্ট করতে হয় একটা ব্যবহারিক পরীক্ষিত ধারাবাহিক কর্মতৎপরতার মধ্যে দিয়ে একটা ব্যক্তি, একটা মানুষ, একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্ট মানুষের তৈরি হয়। এটা লম্বা দার্শনিক আলাপ, আমি শর্ট করতেছি। তো ফলে এই ট্রাস্ট করার ক্ষেত্রে যারা আমরা রাজনীতি করব, আমি সব দলের কথাই বলতেছি, আপনাদের এটা মনে রাখতে হবে এই ট্রাস্ট জিনিসটা বায়বীয়, কিন্তু এটা অর্জন করতে হয় ব্যবহারিক কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে। আপনি যেটা বলবেন এবং আপনি যেটা করবেন তার মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন থাকতে হবে। যদি থাকে তাইলে জনগণ আপনাকে কিন্তু লং রান ট্রাস্ট করবে। ধরেন বিএনপিকে মানুষ দীর্ঘদিন ট্রাস্ট করেনি, আন্দোলন সংগ্রাম তো করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে যখন ট্রাস্ট করছে তখন তো তারা ভোট দিয়া বিপুল মেজরিটি দিয়া ক্ষমতায় আনছে। কেন আনছে? কারণ বিএনপিকে 5 তারিখ যখন ক্ষমতা সাদা হয়েছিল, বিএনপি বলছে না, ভোটাধিকার ছাড়া ক্ষমতা নিব না, জনগণ আগে নির্বাচন দেন তাড়াতাড়ি। হ্যাঁ, মানুষ বলছে আচ্ছা এটা তো ক্ষমতার পাগল না, মনে করছিলাম যে গণঅভ্যুত্থান হয়েছে এখন ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে, না এত ভোট চাচ্ছে। জনগণকে ভাগ বাটোয়ারা তো অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিল, একজন উপদেষ্টা বলেছিলেন জামাত বিএনপি ভাগ বাটোয়ারা করেই ক্ষমতা নিয়েছে। এটা উপদেষ্টারা যারা যে দায়িত্ব পালন করছে, এখন তো তাদের আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কি করছে 18 মাসে। আচ্ছা, ভাগ বাটোয়ারা থাকবে কেন? সমস্ত গণঅভ্যুত্থানের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত শক্তি মিলাই অন্তর্বর্তীকালীন সরকারকে বসাইছে।
বিএনপি জামাত শুধু বসেছে, অন্য সাধারণ গৃহবধূ, সাধারণ শিক্ষার্থী, সাধারণ শিশু যারা রাস্তায় নামছিল তাদের সরকার ছিল না, এটা গণঅভ্যুত্থানের সরকার ছিল। বিএনপি আমাদের ভাগবাটোয়ারা হবে কেন? না, উপদেষ্টাদের মধ্যে সেখানে আওয়ামী নিশ্চয়ই লীগের লোক আপনারও অজানা ক্ষমতায় নয় সেই ছিল, বক্তব্য। সেখানে আওয়ামী লীগের লোক ক্ষমতায় ছিল, ব্যুরোক্রেসির আওয়ামী লীগের লোক ছিল, আচ্ছা। সেগুলো এখনো রয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা সর্বদলীয় আপনার ব্যবস্থাপনা ছিল। তো ফলে এই যে এই ট্রাস্টটা অর্জন করার একটা চ্যালেঞ্জের মধ্যে 5 তারিখের পরে রাজনৈতিক দলগুলো কম বেশি পড়েছে। সেই চ্যালেঞ্জটা জনগণকে সাথে নিয়ে, হ্যাঁ, জনগণের সাথে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তারা দিবে সেটা মিন করতে হবে। এখন আপনি যদি ধরেন মুখে আরেকটা এই ট্রাস্ট ধ্বংস করার ক্ষেত্রে যদি একটা রাজনৈতিক দল যদি চেষ্টা করে একটা পারসেপশন তৈরি করে, ধরেন বিএনপি বলছে যে তারা এইটা এইভাবে করবে, কিন্তু আপনি আগাম বলে দিচ্ছেন না বিএনপিটা করবে না, বা ধরেন এই যে ফটো কার্ড ছড়ানো হচ্ছে বা এই যে গুজব রটানো হচ্ছে, করার মধ্যে দিয়ে আপনি যে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন, তাতে করে আপনি মনে করছেন যে বিএনপির প্রতি এখনও মানুষের যে ট্রাস্টটা আছে এটা আপনি ভেঙে ফেলতে পারবেন। নো, আপনি এটা ভাঙতে পারবেন না। কারণ আপনি যেটা বলছেন, যেমন ধরেন আপনি বললেন একটা ওই যে গাজীপুরের ঘটনা, একটা প্রেম ঘটিত ঘটনাকে আপনি একটা জাতীয় রূপ দেওয়ার চেষ্টা করলেন। হ্যাঁ, আপনি পরে যখন ব্যাপারটা পরিষ্কার হলো তখন মানুষ কিন্তু আপনার রাজনীতি সম্পর্কে একটা ধারণা পাইছে। আপনি বলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে স্বাক্ষর করবেন, আপনি যখন স্বাক্ষর করলেন মানুষ আপনার ব্যাপারে ধারণা পেয়েছে। ফলে আমি বলতেছি, আমি সমালোচনা করতে চাচ্ছি না, হ্যাঁ, প্রচুর সমালোচনা করছি। আমি বলতে চাচ্ছি যে আপনারা এই জিনিসটা পারসেপশন ক্রিয়েশন, মানে একটা ধারণা জন্ম দেওয়ার রাজনীতি বাদ দিয়ে আপনারা নিজের সংগঠনকে বিকশিত করেন। জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক আপনি কিভাবে স্থাপন করবেন তার পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হন। বিএনপিতে এক ধরনের করে হাজির হয়েছে এবং সেটা সে বাস্তবায়ন করবে। জনগণ তার ইস্তেহার এবং বিএনপির অ্যাক্টিভিটি সময় মিলিয়ে দেখবে। যদি না পারে জনগণ বিএনপির দিকে মুখ ফিরাই নেবে। এই টেনশন বিএনপির আছে। আজকে প্রধানমন্ত্রী কি বলছে সিলেটে, আজকে তো সিলেট ভিজিট করতেছে উনি, সিলেটের ভিজিটের মধ্যে উনি তো বলছে যে রাজনৈতিক দলকে সরকারি দল হিসাবে আচরণ করলে হবে না। আপনারা ভুলে যান যে আপনারা সরকারি দল, আপনারা রাজনৈতিক দল হিসাবে আচরণ করেন, জনগণের কাছে যান। কিন্তু পাশাপাশি আজকে আরেকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি একটি থানায় গিয়ে বলছেন যে যদি দলীয় পরিচয় কেউ আসে তাহলে লিগ্যালি সাপোর্ট দিয়েন। এই সাপোর্ট উল্টাটা শুনেছি। ওইটা ভিডিও ক্লিপটা হলো যে বিএনপির দলীয় পরিচয় যদি কেউ আসে তাকে তোমাকে দেখতে বলছে কে? না, স্পষ্ট বলেছেন যে তাকে পুরো বক্তব্যটা তো শুনতে হবে। আপনি যে কাটটা হয়েছে সেটা হলো যে দলীয় পরিচয় আসবে কেউ, এটা তোমার দেখার দরকার নেই। আচ্ছা, আপনি যেখানে যে দেখা দরকার ওই পর্যন্ত যদি আপনি কাটেন না তাহলে বক্তব্যটা এরকমই হবে। পুরোটাই শুনেছি। তিনি বলেছেন লিগ্যালি শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু আমার প্রশ্ন এইখানে এসেই যে সাধারণ জনগণ কি লিগ্যালি সাপোর্ট তো সাধারণ জনগণও পায়, তাহলে আলাদা করে বলার কি আছে? আলাদা লোক এইটা তো আমি দলীয় লোককে সাপোর্ট দেওয়া, দলীয় লোককে যদি সাপোর্ট দেওয়ার চিন্তা থাকতো তাহলে প্রথম দিনই এই নিয়ম করা হতো না যে ওসি এমপি বা মন্ত্রীকে ফোন দিতে পারবে না। ওসি যখন এমপি মন্ত্রী একটা দলীয় লোক ধরেন এলাকায় ক্রাইম করলে সে প্রথম কাকে জানাবে? সাধারণত সে এলাকার এমপির লোক হয় বা নেতার লোক হয়। সে নেতা পরে থানায় কট করে ফোন মারে। তো ফলে নেতার সাথে থানার ফোনের কাটাপটা বিচ্ছিন্ন করে দেন, ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগই নেই। রনি ভাই, আপনি হলো সাংবাদিক, এই জিনিসগুলো এখন আমি বলছি আইডিয়াল কথা। হ্যাঁ, এই জিনিসগুলো হয়েছে কাটা না, হ্যাঁ, এই জিনিসগুলো আইডিয়াল কথা আমি বলি। এখন এগুলি প্র্যাকটিক্যালি করার ব্যাপারটা কি? আচ্ছা, প্র্যাকটিক্যালি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ব্যাপার। এটা ওভারনাইট হয়ে যাবে না। জি, কারণ আপনি যে কাঠামোগত প্র্যাকটিসের মধ্যে আছেন সেই প্র্যাকটিসে আপনার বিভিন্ন মহল্লায় প্রভাব বিস্তার করার একটা কালচার। আপনার সাতকা নিয়ে প্রভাব কে বিস্তার করে? সাতক্ষীরায় প্রভাব কে বিস্তার করে? স্থানীয় এমপি করে। হ্যাঁ, স্থানীয় কারা? কোন দলের? যে দলের থাকে। হ্যাঁ, তার মানে কিন্তু এর বাইরে গিয়েও সরকার দলীয় এখনো পর্যন্ত বিরোধী দলের এমপি আছে যে এরিয়ায়, ওইখানেও সরকার দলের আলাদা একটা প্রভাব থাকে। এটি নিশ্চয়ই আমাদের রাজনীতি দেখা গেছে। কিন্তু আমি এখনো পর্যন্ত এরকম কোনো মানে ওরকম মেসেজ দেখি নাই। জি, ধন্যবাদ আপনাকে। সরকারি দল থানায় ইনফ্লুয়েন্স করছে, ছাত্র দল গেছে, যুব দল গিয়ে, হ্যাঁ, এরকম আমরা কোনো রিপোর্ট কিন্তু ডেফিনেটলি এই ব্যাপারে মিডিয়ার সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, ক্রিটিক করতে হবে। এই জায়গায় দেওয়া যাবে না। আইনের শাসন এটা বিএনপির লোকের জন্য না, এটা বাংলাদেশের জনগণের জন্য। জি, ফারুক হাসান, আমি অধ্যাপক আনু মোহাম্মদের একটি মন্তব্য আপনাকে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতায় গেলেও দেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলছে। তিনি বলেছেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে লাস্টে করা যে চুক্তিগুলো সেগুলোর বিষয়ে আপনি যদি একটু বলতেন। জি, আমি চুক্তিতে আসবো, তার আগে আমি একটা বিষয় আসলে একবারে ক্লিয়ার করে ফেলি, যেটা রনি ভাই এর আগে তুলেছিলেন, যে এই সরকার এবং নির্বাচন এবং অধ্যাদেশ গণভোট। আসলে দেখেন এই নির্বাচনটা আসলে আসছে কিভাবে? নিয়মতান্ত্রিক যে আমাদের সাংবিধানিক যে পন্থা বা আমাদের যে আসলে এক্সিস্টিং সিস্টেম, যে সিস্টেমের মধ্য দিয়ে এর আগে 12টি নির্বাচন আমরা পেয়েছি বাংলাদেশে,
নির্বাচনটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের 123 নং অনুচ্ছেদ হচ্ছে নির্বাচন সংক্রান্ত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে যে নিয়মতান্ত্রিক পন্থায় যদি কোনো পার্লামেন্ট ভেঙে যায় তাহলে ভেঙে যাওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে 90 ইলেকশন দিনের করতে হবে, মধ্যে, হ্যাঁ। মানে নিয়মতান্ত্রিক। আর যদি নিয়মতান্ত্রিক না হয় অনিয়মতান্ত্রিক পন্থায় পার্লামেন্ট ভাঙে তাহলে ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হতে হবে। তাহলে আমাদের পার্লামেন্ট ভাঙলো কবে? 5 তারিখে, 5ই অগস্ট। এই তো, তাহলে 5ই অগস্ট না বা 6ই অগস্ট, তাহলে এই তারিখে যদি আমাদের পার্লামেন্ট অনিয়মতান্ত্রিক পন্থায় ভেঙে যায়, এটা অনিয়মতান্ত্রিক আমরা ধরে নিলাম আপাতত দৃষ্টিতে, তাহলে এর পরে 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা। এই আলোচনাটা আমি এখানে থামাই, আমি এখানে থামিয়ে দিচ্ছি। আমি এখানে এই যাব। আলোচনাটা প্রচুর হয়েছে, এটা কেন এবং আমি বললাম? একমত নই। কেন? আপনি just কারণ এটি ক্রাইসিস পিরিয়ড, Of course, কখনোই of আপনি এই নিয়মে yes, আনতে yes, পারবেন না। একমত, না, একমত। 90 দিনের যখন নির্বাচনের কথা বলা হয়েছিল তখন তাকে বিএনপি গাদ্দার বলা হয়েছিল। হ্যাঁ। বিএনপি কিন্তু আমি বলছিল একমত। 90 দিনের মধ্যে আমি তো নির্বাচন এই জন্যই করতে। বললাম, হ্যাঁ। যেহেতু হয় নাই তাহলে এখানে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ। আর সেই ভিন্ন পরিস্থিতির কারণে এই যে গণভোট, অধ্যাদেশ ইত্যাদি যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আমি ব্যাখ্যায় যাব না, এই কারণে আসলাম। এখন ধরেন এই যে গণভোট নিয়ে আমাদের রনি ভাই বললেন না যে গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশ, মানে যে অধ্যাদেশের মধ্য দিয়ে গণভোটটা হয়েছে, সুতরাং গণভোট তো হয়ে গেছে, তো ওই অধ্যাদেশের তো আর কার্যকারিতার কোনো প্রয়োজন নেই, ওটা বাদ, মানে ওটার আর ভ্যালু এই মুহূর্তে ক্রিয়েট করে না। এটা হচ্ছে রনি ভাইদের বক্তব্য তথা সরকারের বক্তব্য। দেখেন, আমার প্রশ্নটা এই জায়গাতেই, ধরেন আপনি যে অধ্যাদেশ থেকে গণভোটটা আসলো, একই সাথে আপনি কিন্তু এই জিনিসটা স্কিপ করছেন, মানে আপনি জনগণের চোখে ধুলা দিয়ে জনগণকে এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে একই অধ্যাদেশ থেকে জাতীয় নির্বাচনটাও আসছে। নট অনলি গণভোট, মানে গণভোট অ্যান্ড ন্যাশনাল ইলেকশন ইজ ইকুয়াল টু প্যারালাল, মানে একই আইন থেকে একই অধ্যাদেশ একই পাইপলাইন দিয়ে আসছে। এখন একই লাইন দিয়ে দুটো জিনিস আসলো, আপনি বললেন কি গণভোট বাদ বা গণভোটের ওই অধ্যাদেশ বাদ, কিন্তু আপনি ওই গণভোটের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনকে আপনি আবার অ্যাকসেপ্ট করে ফেললেন, এটাকে আপনি ধরে ফেললেন, পিক করলেন। এখন কথা হচ্ছে জাতীয় নির্বাচনটা হলো, গণভোটও হলো, আপনি জাতীয় নির্বাচনের পরে ফেজ কি, যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা সরকার গঠন করেছে, তারা পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেছে, পার্লামেন্টে ডিবেট হচ্ছে। একই কথা ওই গণভোটের ক্ষেত্রেও লেখা ছিল যে গণভোট যদি আপনার সংখ্যাগরিষ্ঠ মানে হা ভোটে জয়যুক্ত হয়, তাহলে গণভোটের পরের ফেজটা হচ্ছে যে যারা গণভোটে হা জয়যুক্ত হবে তাদের দায়িত্ব হচ্ছে শপথ নেওয়া এবং সংবিধান সংস্কার সভার অধিবেশন আহ্বান করে সেখানে আলোচনা করা। এটা কিন্তু তারা করে নাই, তার মানে তারা কিন্তু একটাকে অলরেডি ডিনাই করেছে আর একটাকে অ্যাকসেপ্ট করেছে। এখানে পরিষ্কার একটা দ্বিচারিতা, এবং আইনগতভাবে যদি আপনি এর ব্যাখ্যায় ঢুকেন তাহলে ভবিষ্যতে আমাদের এই জাতীয় নির্বাচন এজ পার তাদের যে মতামত, তাদের যে স্টেটমেন্ট, এটা ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে ভবিষ্যতে। এই চ্যালেঞ্জ আমরা উড়িয়ে দিতে পারি না, তো ওই ব্যাখ্যায় আমি গেলাম না। আরেকটা কোটেশন দেখেন, জনাব সালাউদ্দিন সাহেব আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে আগামীতে যে গণভোট হতে যাচ্ছে 12 তারিখ, এই গণভোটটা হচ্ছে জনগণের সার্বভৌম রায়ের বহিঃপ্রকাশ, এবং এই গণভোটের রায়কে কোনো নির্বাচিত সদস্য বা পার্লামেন্ট এসে এটাকে বাতিল করতে পারবে না, বাতিল করার কোনো এখতিয়ার নেই। ওই বক্তব্য এখনো মিডিয়াতে আছে। আর গত পরশুদিন তিনি পার্লামেন্টে কি বললেন? বাতিল না, তিনি উপেক্ষার কথা হ্যাঁ, বলেছিলেন। উপেক্ষা মানে বাতিল আর কি। এখন তিনি গত পরশুদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে আমরা এই আশঙ্কায় ছিলাম যে কোনো কারণে যদি নির্বাচন না হয়, মানে এই আশঙ্কা থেকে আমরা তখন গণভোটের পক্ষে হ্যাঁ বলেছি। যাই হোক, আমি এই যে আনু মোহাম্মদ আমাদের সম্মানিত শিক্ষক, তিনি যে মন্তব্যটি করেছেন আমি তার মন্তব্যের সাথে একমত। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সব যে জনগণের কল্যাণে আইন করেছে, অধ্যাদেশ জারি করে গেছে, নো, আমরা এটা কখনোই বলি না। কিছু কিছু আইন জনগণের কল্যাণে, ভালোর জন্য, দেশের জন্য মঙ্গলজনক তিনি করে গেছেন। আবার কিছু কিছু সিদ্ধান্ত তার অবশ্যই জনগণের কল্যাণে হয় নাই, বরঞ্চ জনগণের কল্যাণের বিরুদ্ধে তিনি এই সিদ্ধান্তগুলো ভিনদেশি পারপাস সার্ভের জন্য বাস্তবায়ন করে গেছেন। এটা কিন্তু আমরা অবলীলায় অকপটে স্বীকার করি। তার মধ্যে এই যে আমেরিকার সাথে যে চুক্তি, এই চুক্তিগুলো আমি কিছুটা পড়েছি, মানে আপনি যদি এই চুক্তিগুলো পর্যালোচনা করেন রীতিমতো আপনার চোখ একবারে মানে কপালে উঠে যাবে, মানে চিন্তাই করতে পারবেন না। এখন আমার প্রশ্নটা আসলে আরেক জায়গায়। ইউনূস সাহেব তো ধরেন যে আমেরিকার সাথে এই চুক্তিটা করে আমেরিকার স্বার্থটা এখানে হাসিল করেছে। এখন আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট তো জনগণের, যেটা রনি ভাই বললেন যে জনগণের একটা ধরেন যে ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার ক্ষমতায় আসছে, ব্রুট মেজরিটি নিয়ে, তাহলে এই সরকার জনগণের সরকার, তাহলে এই সরকার কার স্বার্থ দেখবে? আমেরিকার না ইন্ডিয়ার না বাংলাদেশের? অফকোর্স আমাদের জনগণের। তাহলে আজকে এই পার্লামেন্টের বয়স 2 মাস, এই 2 মাসের মধ্যে আজ পর্যন্ত কেন এই জনগণ বিরোধী চুক্তিগুলো পার্লামেন্টে উঠলো না? হোয়াই? কেন তারা জনগণের মানে এই চুক্তিগুলো পার্লামেন্টে আনতে পারলো না? এই চুক্তিগুলো সবার আগে পার্লামেন্টে আলোচনার জন্য তোলা দরকার ছিল। পার্লামেন্টে আলোচনা হবে, পর্যালোচনা হবে, তারপরে যদি মনে হয় যে এই চুক্তিগুলো যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণকর হয়ে থাকে, তা আপনারা এটাকে পুনরায় রেটিফাই করতে পারেন বা এটাকে আপনারা বাস্তবায়ন করতে পারেন। আর যদি না হয়ে থাকে,
তাহলে এগুলো তো পার্লামেন্ট আমাদের বিরোধী দল তো মানে উপেক্ষিত হ্যাঁ, এখানে বিষয়গুলো আমি এটা তুলতে পারে। বলবো যে এখানে বিরোধী দল বিরোধী তো দলেরও আনেনি। দায় আছে, হ্যাঁ, বিরোধী দলেরও দায় আছে আচ্ছা, সমানভাবে। আমি মনে করি সরকারি দল বিরোধী দল। তবে গতকালকে বিরোধী দলের এক পার্লামেন্টারিয়ান বললেন, এক অনুষ্ঠানে ছিলাম, তিনি বললেন তারা নাকি এই জিনিসটি স্পিকারকে চিঠি দিয়েছিলেন এই চুক্তির বিষয়ে আলোচনার জন্য নিয়ে আসার জন্য। স্পিকার নাকি এটাকে ডিনাই করেছেন, মানে ওই চিঠি রিজেক্ট করে দিয়েছেন। অন্যান্য বিষয় তো ঠিকই তারা আলোচনার আহ্বান জানিয়েছে, বিরোধী দলীয় নেতা আহ্বান আমি তো জানাচ্ছে, এটাই বললাম, একের পর এক, আমি হ্যাঁ। সরকারি দল বিরোধী দল হ্যাঁ। এই চুক্তির ক্ষেত্রে উভয় দলকে আমি এখানে দায়ী করছি। আচ্ছা। যে সরকারি দল বিরোধী দল তারা কেন এই চুক্তিগুলো পার্লামেন্টে আনতে পারলেন না। এখন এই চুক্তিগুলোর কথা বলি, এই চুক্তিগুলোর যে ক্লজগুলো আছে, এই ক্লজগুলো যদি আপনি শুনেন রীতিমতো আপনি মানে নিজেই চমকে উঠবেন জি। যে কিভাবে আমেরিকার পরতে পরতে স্বার্থ তারা হাসিল করেছে। মানে ডক্টর মোহাম্মদ আমরা ইউনূসের অন্তর্বর্তী রেজাল্ট সরকার। অনেকে শুনি এই চুক্তিটি সবাই বলছে যে জনগণ বিরোধী চুক্তি হয়েছে, এই চুক্তিটি পার্লামেন্টে উপেক্ষিত রয়ে গেছে। একই সঙ্গে একটি অনেক বড় ইস্যু যে আমাদের হামের প্রাদুর্ভাব বাড়ছেই, যেটাকে স্পষ্ট দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে অবহেলা ছিল, এই বিষয়গুলো পার্লামেন্টে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মনে হয় কিনা আপনার? হলে কারণ দেখেন, কি? আমি আপনার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি এটা বলি, দেখেন গণভোটের রায় বাতিল করা হয়েছে তা না, ভোট হয়ে গেছে, এটা ল্যাপস হয়ে গেছে। এখন জাতীয় নির্বাচন একই অধ্যাদেশে হয় না, জাতীয় নির্বাচন এইটা পলিটিক্যাল কমিটমেন্টের মধ্যে দিয়ে অর্জন করছে এইটা, এবং এই সংবিধান আগের সরকারটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড কনস্টিটিউশনাল দুইটা মিলাই হয়েছে। 106ও ছিল, গণঅভ্যুত্থানও ছিল, ফলে একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আসছে। ফলে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে এই পার্লামেন্ট এক্সিস্ট করে, এবং ফলে আর তো ভোটে যেতে হচ্ছে না আপনাকে। আবার 5 বছর পরে ভোটে যাওয়ার জন্য আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রিস্টোর করে পর্যাপ্ত সংসদে বাতিল করে আপনি যাবেন। তার মানে একটা ইনফর্মাল অবস্থা থেকে একটা ফর্মাল অবস্থায় যাওয়ার জন্যই গণভোট এবং পার্লামেন্ট নির্বাচন দুইটা এক না, একসাথে হইলেও দুইটার এসেন্স এক না, এটা বুঝতে হবে পার্লামেন্টারি ডেমোক্রেসির আপনার সৌন্দর্যের খাতিরে বা এসেন্স বোঝার খাতিরে। আরেকটা হলো আপনি যেটা বললেন, দেখেন আনু মোহাম্মদের এজেন্ডা নিয়ে প্রশ্ন আছে আমার। হ্যাঁ, ফারুক ভাই যদিও তাদের সাথে একমত। এখন আনু মোহাম্মদের কি বললো, সবার আগে বাংলাদেশের জায়গায় এই সরকার, সবার আগে যুক্তরাষ্ট্র, এর চেয়ে মিথ্যাচার তো আর হইতে পারে না। এই যে বুদ্ধিজীবী মিথ্যার আড়ালে মিথ্যাচারগিরি, এই চুক্তিগুলোর বিরোধিতা সর্বপ্রথম তো বিএনপি করছিল। এই বন্দর এবং এই ধরনের চুক্তি তারেক রহমান যখন বলল যে জাতিকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করে এরকম কোনো চুক্তি করার এখতিয়ার এই সরকারের নেই, তখন সরকারের তরফ থেকে কি বলা হলো, এই সরকারের সমস্ত নির্বাহী ক্ষমতা আছে, সাংবিধানিকভাবে বৈধ, গণঅভ্যুত্থান এমন কোনো ম্যান্ডেট নাই যে তার নাই, সে সব করতে পারবে। এটা বলা হলো কাকে? তৎকালীন অ্যাটর্নি জেনারেলকে দিয়ে বলা হলো। অ্যাটর্নি জেনারেল যেহেতু সরকারের চাকরি করে, তখন সরকারকে ডিফেন্ড করবে, বলবে, সে সেটা বলছে, সরকারের ভাষ্য বলছে, এটা নিয়ে পার্লামেন্টে আলাপ হয়েছে। আসাদ সাহেব জবাবও দিছে যে তৎকালীন সরকার তার ক্লায়েন্টের পারপাসে সার্ভ করছে। ওকে, প্রফেশনালি হয়তো তার কথা সত্য, কিন্তু পলিটিক্যালি দেখেন এখন এই যে এই বুদ্ধিজীবী মিথ্যাচারিতা, এখন তারা বলতেছে এই সরকার নাকি দেয়, যে এই সরকার তাই না, এই সরকার কেন এই বিষয়টি সবার আগে যুক্তরাষ্ট্র কথাটা বলার রেটরিক্যালি একটা চরম মিথ্যাচার। আচ্ছা, কারণ যুক্তরাষ্ট্রের এই চুক্তিগুলো বিরুদ্ধে সবার ক্ষমতায় না এসেই তো বিএনপি বিরোধিতা করছে, তাহলে আপনি এই মিথ্যাচার করেন কিভাবে জাতির সামনে বুদ্ধিজীবীতার মুখোশ পরে? এরা সবসময় আগের বিএনপি আর পরের বিএনপি একই বিএনপি, একই দল, ওই দলই তো ক্ষমতায় আসছে, এক আছে, এক থাকবে না কেন? রাজনৈতিক দল হিসেবে তাই নাকি আরেক দল আসছে, আরো দল যুক্ত হয়েছে, হয়তো একই তো আছে। আচ্ছা, এবার পজিশনের কথা এবার আসতেছি আপনার, তাইলে পার্লামেন্টে আলোচনার ক্ষেত্রে আপনি বলছেন চিঠি দিছে বিরোধী দল, ভাই চিঠি তো দেওয়ার দরকার পড়ে না, চিঠি ধরেন এলাও করলো না, আপনার সদস্য দাঁড়াচ্ছেন না, আমি দায়ী করছি তো, তারপর আমি দায়ী করছি, তারপর আপনি আনতে তো পারেন, এখানে আমি চিঠি অজুহাত হইতে পারে না। এখন বিরোধী দলকে দায়ী করছি, সরকারি দল, আপনি আরেকটা বললেন যে হামের বিষয়টা পরে আসে। এইবার এই চুক্তিগুলো সংক্ষেপে শেষ করতে হবে, শেষ এই সময় তো, চুক্তিগুলোর মধ্যে এমন ক্লজ আছে যে যুক্তরাষ্ট্রের এমন শর্ত আছে, এটা আপনি সবকিছু নিয়ে আলোচনা করতে পারবেন, এটা চুক্তিরই শর্ত, এটা চুক্তির ভেতরের। এখন এই চুক্তি ভঙ্গ করার এখতিয়ার, আপনি যদি এমন হয় যে এই চুক্তি করার ভঙ্গের এখতিয়ার, আপনি দেখছেন মাদুরোকে আমরা তুইলা নিয়ে আসছে খপ করে ধইরা, দেখছেন তো আপনি একটা যুদ্ধ লাগাই রাখছে কিভাবে অন্যায়ভাবে, আপনি দেখছেন তো গ্লোবাল হেজিমনি কিভাবে ফাংশন সেটা তো করে, চুক্তি ছাড়াই পারে, চুক্তি ছাড়াই পারে, সেখানে আপনার চুক্তি আছে, তো ফলে আপনি গোটা দেশের সার্বভৌমত্বকে উশৃঙ্খলতা করে। আবার এই মালয়েশিয়ার সঙ্গে চুক্তি ছিল, তারা কিন্তু বাতিল করে দিয়েছে। আপনি এই আমেরিকার সাথে বহু চুক্তি বাতিল হয়েছে এর আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুক্তি মানে বাতিল হওয়ার একটা প্রক্রিয়া আছে, আপনার গভর্নমেন্ট এখন কি স্টেবল, ফলে এই চুক্তির ক্লজগুলোর মধ্যে এমন জিনিস আছে যেটা আপনি ডিসক্লোজ করতে পারবেন না, এই দায় অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু আমেরিকায় কিন্তু পুরো চুক্তি ডিসক্লোজ করে দিয়েছে। না, পুরো চুক্তি ডিসক্লোজ করা হয়নি, পুরো চুক্তি ডিসক্লোজ করা হয়নি। আমরা যেগুলো জানি এর বাইরে অনেক কিছু আছে, যেগুলো জানি তাতে নিয়েও আপত্তি উঠছে। হ্যাঁ, তাতেই আপত্তি, যেগুলো আমেরিকা ডিসক্লোজ করে সেগুলো আপনারা জানতেছেন, কিন্তু চুক্তির নর্মসের মধ্যে আমি রিপোর্টে যেটা পড়ছি, এটা গোপনীয়তার একটা শর্ত থাকে, হ্যাঁ শর্ত থাকে, না হলে এটা কূটনীতি থাকে না। হ্যাঁ,
হ্যাঁ। তো ফলে সেইটা পার্লামেন্টে চাইলেই আপনি আলোচনা করতে পারবেন না। যারা ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি বুঝে তারা এই দাবিটা তুলবে না ডেফিনেটলি। এখানে বাংলাদেশের স্বার্থ বিরোধী যদি হয় সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার, জনগণ সবকিছু মিলে একটা পজিশন নিতে হবে এবং আমেরিকার সাথে বার্গেনিং করার একটা ক্যাপাসিটি আমাদের অর্জন করতে হবে। সেই ক্যাপাসিটি অর্জন করার জন্য একটা সাস্টেনেবল অবস্থা আমাদের লাগবে। সেই সাস্টেনেবল অবস্থার দিকে গভর্নমেন্ট কি বলছে যে আমরা এখন এগুলি সব করে ফেলবো? না, করে ফেলবো না, কিন্তু যখন এত আলোচনা হচ্ছে তখন ব্যাপারটাকে উপেক্ষা করে যাওয়াটা জনগণের মধ্যে কোনো তৈরি হয় কিনা না, আমরা এক্ষেত্রে কিন্তু খলিল সাহেবের রেসপন্স আমরা আছি। খলিল সাহেব আচ্ছা। বলছে আমরা কোনো গোপন চুক্তি বাস্তবায়ন করার দিকে জি, যাব না। ধন্যবাদ। আমরা দেখব সরকারের পরবর্তী পদক্ষেপ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফারুক হাসান। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।